সবচেয়ে বেশি চর্চিত এবং সকলে যেটাতে খুব দ্যাট ইজ এসআইপি। প্ল্যান করেছি 15 বছর পর আমার টাকা লাগবে, আর 5 বছর পরে হঠাৎ কোনো একটা ইমার্জেন্সি ক্রিয়েট করলো আমি বেরোতে চাইলাম। ইনস্ট্রুমেন্টের একটা ভালো দিক খারাপ দিক আছে। খারাপ দিকটা হচ্ছে এনি টাইম ইউ ক্যান উইথড্র। ওই সময়তে আমার একটু প্যানিক হওয়া উচিত নয়, যেইটাকে আমাকে অসুবিধায় ফেলতে পারে। যদি আমি ওই অপরচুনিটি থেকে বেরিয়ে আসি, তাহলে কিন্তু আমি এই 1 কোটি টাকার যে গোলটা দেখছিলাম সেই গোলটা অব্দি আমি রিচ করতে পারবো না। মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত ঘরে জন্মেছি আমি। টাকাটা কিভাবে রাখবো এবং সেটা রেখে কোটিপতি হব, এই কোটিপতি হওয়ার স্বপ্ন এখন বহু মানুষের। ঠিক, আমি এখানের মধ্যে কোনো নেগেটিভিটি দেখি না, অনেকেই নেগেটিভিটি দেখে, কিন্তু আমি দেখি না। আমার বক্তব্য হচ্ছে আপনি একটু বুঝিয়ে বলুন যে ধরুন মোটামুটি 4-5 হাজার টাকা, 5 হাজার টাকা করে কেউ যদি মাস গেলে বাঁচাতে পারে, এসআইপি হোক, স্টক মার্কেট হোক বা বিভিন্ন অন্যান্য গোল্ড ইনভেস্টমেন্ট হোক, কিভাবে অ্যাসেট ক্লাসে সে ডিভাইড করে টাকাটা রাখতে পারে এবং এগুলোর মারফত বা স্পষ্টত প্রথমে যদি আমি আসি যে এসআইপি মারফত সে কিভাবে কোটিপতি হতে পারবে। দেখুন, এই মুহূর্তে কোটিপতি হওয়ার স্বপ্ন সকলের, আর এটা খুব একটা বড় অঙ্কের টাকা নয় আজকের দিনে। তো যদি বেসিক নিড যদি ধরি যে 1 কোটি টাকা আমি বানাবো, কোনো ক্ষতি নেই এই চিন্তা ভাবনাটা, কারণ চিন্তা ভাবনা না করলে পরে গোলটার অ্যাচিভই হবে। একদমই। তো ওই গোলটা যারা ভাবছেন তাদের জন্য আমি প্রথমে বলবো যে একটুখানি সময় দাও, যাচ্ছে ল্যাপটপটা। হ্যাঁ, শিওর। থ্যাংক ইউ। আচ্ছা, আমি কোনো এজে যাচ্ছি না, যে কোনো এজের কেউ একজন ব্যক্তি হতে পারেন, তার গোল হচ্ছে 1 কোটি টাকা। ধরো 20 বছর পর যদি 1 কোটি টাকা পেতে হয়, তাহলে কি কি ধরনের ইনস্ট্রুমেন্ট আছে আমার কাছে অপশনে? আমার কাছে ব্যাংক আছে, পোস্ট অফিস আছে, কোনো একটা রেগুলার ইনভেস্টমেন্ট রয়েছে, লাইক ওই ইন্স্যুরেন্স বেশ কিছু প্রোডাক্ট রয়েছে যেখানে আমি রেগুলার জমা দিয়ে যাব, গোল্ড রয়েছে, সিলভার রয়েছে, অ্যান্ড সবচেয়ে বেশি চর্চিত এবং সকলে যেটাতে খুব দ্যাট ইজ এসআইপি। তো এবার এসআইপির যদি আমি রিটার্নকে মানে এক্সপেক্টেড রিটার্ন যদি আমি ক্যালকুলেট করি, তাহলে তুমি ধরে নিতে পারো 10 থেকে 15% অবধি আমরা এক্সপেক্ট করতে পারি ইন লং রান। সো যদি 20 ইয়ার্সে যদি আমি এক্সপেকটেশন রাখি যে আমি 15% রিটার্ন পাবো, দেন ইউ হ্যাভ টু পে 7,500 রুপিস পার মান্থ ইন এসআইপি, যেখানে 1 কোটি টাকার গোল রিচ করা যেতে পারে। ওকে, ইন 20 ইয়ার্স। যদি এবার হতেই পারে যে আমি 20 না 15 ইয়ার্সে চাইছি, 16,000 টাকা করে দিতে হবে, 10 বছরে লাগবে 38,000 টাকা করে লাগবে। এক্সপেক্টেড রিটার্ন উড বি 15%। অ্যাভারেজ রিটার্ন। এবার যদি 50 লাখ হয়, তাহলে যা বললাম তার অর্ধেক করে নিন। যদি 1.5 গুণ লাগে বা 1.5 কোটি লাগে, 1.5 গুণ করে নিন। আচ্ছা, ল্যাপটপটা রেখে দেওয়া যাক একটু, তারপরে আমি আপনাকে বেশ কয়েকটা প্রশ্নে আসবো। এবার এসআইপির ক্ষেত্রে আমি কয়েকটা জিনিস জিজ্ঞাসা করছি যে এসআইপিতে ডিসিপ্লিন, এসআইপির কন্টিনিউয়েশন, এগুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। তাহলে কোনো মানুষ যদি এসআইপি থেকে বেস্ট রিটার্ন পেতে চান, তাকে কি কি পয়েন্টগুলো মাথায় রাখতে হবে? প্রথমেই বলি, সেটা হচ্ছে যে এসআইপি বলতেই না অনেকে বোঝেন যে রিস্ক, মানে মিউচুয়াল ফান্ড মানে রিস্ক। বাট যারা বোঝেন যে না, এরকম কোনো ব্যাপার নেই, এসআইপি মানে মিউচুয়াল ফান্ড আমি নিতেই পারি, আমি ধরে নিলাম যিনি নেন, তার জন্য কিন্তু অনেক রকমের অপশান রয়েছে। ইকুইটি রয়েছে, ডেট ফান্ড রয়েছে, ডেট অ্যান্ড ইকুইটির কম্বিনেশন রয়েছে, লাইক ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড, হাইব্রিড ফান্ড, মাল্টি ক্যাপস রয়েছে, যেগুলোতে আমি ইনস্ট্রুমেন্টগুলোকে আমি চুজ করতে পারি এইভাবে যে আমার রিস্ক অ্যাপেটাইট বুঝে। আমার রিস্ক অ্যাপেটাইট বুঝবোটা কী করে? সেটা হচ্ছে যে আমি প্ল্যান করেছি 15 বছর পর আমার টাকা লাগবে, আর 5 বছর পরে হঠাৎ কোনো একটা ইমার্জেন্সি ক্রিয়েট করলো আমার লাইফে, আমি বেরোতে চাইলাম, আর ওই সময় মার্কেট ক্র্যাশ করেছে, তখন আমি বেরোতেও পারছি না, আবার আমার টাকাটারও দরকার রয়েছে। সেই রকম যদি কেউ হন যে আমার এরকম মাঝখানে টাকা লাগতেই পারে, কারণ আজকের ডেট থেকে না কাউকে আমরা ওই রেগুলেটরের দিয়ে আমরা মানে ওইভাবে অপারেট করতে পারি না যে তুমি 15 বছর অবধি তুমি তুলতে হবে না, কারণ এই ইনস্ট্রুমেন্টের একটা ভালো দিক খারাপ দিক আছে। খারাপ দিকটা হচ্ছে এনি টাইম ইউ ক্যান উইথড্র। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমার এরকম কখনো মানে প্র্যাকটিস থেকে থাকে, তাহলে অবশ্যই বলবো যে একটু
ব্যালেন্স অ্যাডভান্টেজ টাইপের ফান্ড কিছু কিটিতে রাখতে, সো দ্যাট যদি মার্কেট পড়েও যায় এই অ্যাটলিস্ট কুশনটা দেবে। আর যদি লং টার্মের জন্য খুব ডিসিপ্লিন ওয়েতে আমি মাঝখানে একটু টাকা তোলার আমি ভাবনা চিন্তেই আনবো না, তাহলে ইকুইটি এক্সপোজড হতে পারেন 80-20 রেশিওতে, 80% ইন ইকুইটি, 20% ইন ডেট। তো এরকম ব্লেন্ড ফান্ড যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে আমি যেতেই পারি। তাহলে কী হয়, আমার কাছে একটা অ্যাভারেজ আউট হতে হতে যায় বিষয়টা। আর বিশেষ করে এই জেনারেশনের যেমন এই উদ্যোগটাও রয়েছে যে আমি এসআইপি স্টার্ট করব, আবার আরেকটা জিনিসও রয়েছে, সেটা হচ্ছে ভয় পেয়ে বেরিয়ে আসা। যেই প্রবণতাটাকে আমরা বলছি যে ঠিক নয়, কারণ যেই সময় মাইনাসে রয়েছে মার্কেট বা যেই সময় মার্কেট ক্র্যাশ করে রয়েছে, ওই সময় আপনার এসআইপির যে ইনভেস্টমেন্টটা হচ্ছে ওখানে আপনি বেশি ইউনিট গেইন করছেন রাদার, যেটা আপনার পরবর্তীকালে অ্যাকুমুলেটেড হয়ে গিয়ে ওই টাকাটা উল্টে আপনাকে বেশি রিটার্ন দেবে। তো দিজ আর দি অপরচুনিটিস বেসিক্যালি, যে আপনি কিনছেন। ওই সময়তে দেখেছি আমরা খুব মানুষ প্যানিক হয়ে গিয়ে ফোন করেন যে আমি আর কন্টিনিউ করছি না ফর দ্য টাইমিং, আবার মার্কেটটা বেটার হোক তখন আবার স্টার্ট করবো। তো আমার মনে হয় এটা না ভেবে ডিসিপ্লিন ওয়েতে কন্টিনিউয়াসলি এটাকে চালিয়ে যাওয়া। তাহলে এসআইপিতে মানে আপনি বলছেন যে এগুলো তো করা উচিত। এবার এই যে মার্কেট ক্র্যাশের কথা বললেন, তখন মানুষ আরও ভয় পেয়ে যান। আমি আপনাকে জিজ্ঞেস করছি যে মানে ডাউন ট্রেন্ড মার্কেটে তখন এসআইপি নিয়ে কি কি পদক্ষেপ নেওয়া উচিত? এক তো বন্ধ করা উচিত নয়, কারেক্ট। দুই হচ্ছে এরকম কি অপশন হতে পারে যে ওই সময় আমি এসআইপিটাও কন্টিনিউ করলাম, আবার লামসামেও কিছুটা টাকা দিয়ে দিলাম। হ্যাঁ, যদি আমার কাছে যদি এক্সেস ফান্ড থেকে থাকে তাহলে ডেফিনেটলি আমি যদি টপ আপ দিই, তাহলে তো আমার আগামী দিনে যখন মার্কেটটা যখন আবার উপরের দিকে যাবে তখন আমি প্লাসে থাকবো। অ্যান্ড একটা সুবিধাটা হচ্ছে যে আমার অনেক সময় হয় যে এসআইপি হয়তো একটা সার্টেন টাইমের পরে কোনো কারণে, ফিউচারে যে কোনো কারণে হয়তো একটা আমার কাছে বার্ডেন হয়ে দাঁড়িয়েছে ফর এনি রিজন। এই যে মাঝখানে আমার কাছে যে এক্সেস টাকাটা এসেছিলো, আমি যখনই ওখানে আমি রেখে দিয়েছি টাকাটা, তখন ওই সময় যদি কখন আমার এরকম কিছু ব্রেক হয়ও, তাহলে এই টাকাটার একটা আমি যে প্লাস মানে এই যে টাকাটা রাখলাম আমি, এই টাকাটা থেকে আমি একটা রিটার্ন আমি তখন এক্সপেক্ট করতে পারি, যেটা আমার হয়তো ওই সময় যে শর্টফলটা সে হয়তো এটা মেক আপ করে দিল। এবার আপনি আমাকে বলুন যে যখন মার্কেট ফল করছে সেই সময় এসআইপিতে কী কী স্ট্র্যাটেজি নেওয়া উচিত? সেই সময় এসআইপি যে অ্যামাউন্টে চলছে যদি ওটা চলে, তাতে আমরা কিছুটা টপ আপ করে দিতে পারি, বাড়িয়ে দিতে পারি। আমার কাছে যদি কিছু লামসাম টাকা থেকে থাকে সেখানে আমি ওটাকে ইনভেস্ট করতে পারি, কারণ ওই সময় মার্কেট নিচে পড়ে রয়েছে, তাহলে আমি বেশি ইউনিটস গেইন করতে পারি। আর ওই সময়তে আমার একটু প্যানিক হওয়া উচিত নয়, যেইটাকে আমাকে অসুবিধায় ফেলতে পারে। যদি আমি ওই অপরচুনিটি থেকে বেরিয়ে আসি, তাহলে কিন্তু আমি এই 1 কোটি টাকার যে গোলটা দেখছিলাম সেই গোলটা অবধি আমি রিচ করতে পারবো না। তো ওটা সুযোগ একটা, একদমই সুযোগ। আচ্ছা, এইবার একটা বিষয় আপনাকে জিজ্ঞেস করছি, সেটা হচ্ছে যে ধরুন প্রত্যেকের ফিউচারের একটা টার্গেট থাকে, দ্বিতীয়ত হচ্ছে যে আমার ইনকাম ভবিষ্যতে আরও বাড়তে থাকছে, তখন যেটা হয় সেটা হচ্ছে এসআইপিটার যে ভ্যালু আছে পার মান্থ, যেটা আমি টাকাটা ডিপোজিট করছি, সেটা তো ইন ফিউচারে আমার কাছে ক্ষমতা আসবে বাড়ানোর জন্য। কারেক্ট। এই এসআইপি অ্যামাউন্ট ইনক্রিমেন্টের ট্রেন্ডটা কীরকম হওয়া উচিত, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমার টোটাল ইনকামের বা আমার টোটাল জমাতে পারার টাকার কত পার্সেন্টেজ আমি এসআইপিতে দেবো? প্রথম হচ্ছে 20% অফ ইয়োর ইনকাম আপনার জমানো উচিতই সেভিংসে। এবং যদি আমি এসআইপিটাকেই যদি মনে করি এইটাই আমার ইনস্ট্রুমেন্ট সেভিংস করার, তাহলে আপনি এসআইপিতেই আসুন। কিন্তু এই যে প্রতি বছর যখন আমরা স্যালারি পাই, তখন কিন্তু আমরা 10% গ্রোথই পাচ্ছি মোটামুটি, দেখা যায় আজকের দিনে যা ট্রেন্ড আছে। কারণ ইনফ্লেশন রেট যদি 6% হয়, 10% গ্রোথ মোটামুটি দিয়ে দেয় কোম্পানি। তো আপনার যে টপ আপটা হওয়া উচিত, সেটা কিন্তু আপনি যদি আগের বছর 10,000 করে যদি আপনি এসআইপি করে থাকেন, তাহলে পরের বছর ওটা 11,000 টাকা করে হওয়া উচিত, তারপরের বছর আবার 10% করে বাড়া উচিত। সো দ্যাট কী হবে, এটা একটা ডিসিপ্লিন ওয়েতে আপনি এগোতে থাকবেন এবং আপনার যে লক্ষ্যটা রয়েছে সেই লক্ষ্যটা রিচ করতে পারেন। মুশকিলটা হচ্ছে যে এখন তো গভর্নমেন্ট সার্ভিসের যে মানে এক তো হচ্ছে গভর্নমেন্ট সার্ভিসের অপরচুনিটি অনেক কম। যারা গভর্নমেন্ট সার্ভিসে ছিলেন পুরোনো দিনে, তাদের কাছ থেকে কিন্তু আননোয়িংলি একটা টাকা তারা জমিয়ে ফেলতেন তারা, কারণ তাদের একটা পেনশন ফান্ড তৈরি হয়ে যেত। কিন্তু যিনি প্রাইভেট ইনস্টিটিউশনে রয়েছেন বা ব্যবসা করছেন, তার কাছে এই অপরচুনিটিটা নেই। তার এই অপরচুনিটিটা ক্রিয়েট করতে হবে, নিজেকে একটা ফান্ড ক্রিয়েট করতে হবে, যে এই ফান্ড আমার
টাচ করার জন্য নয়, এটাকে আমি সরিয়ে রাখবো, আমি কোনোভাবে এর দিকে তাকাবো না। আমার টিভি কেনার দরকার হোক, ফ্রিজ কেনার দরকার হোক, দিল্লি দার্জিলিং যেখানেই যাওয়ার দরকার পড়ুক না কেন। তো সেই ডিসিপ্লিনটা থাকলে পরে আমরা দেখছি তো প্রচুর মানুষ খুব সুন্দরভাবে এগোচ্ছেন, এবং আগামী দিনে আমার মনে হয়েছে যে যারা ইয়াং জেনারেশন আর আসছেন এগিয়ে, তারা তাদের ফিউচারটা অনেক বেশি মানে ব্রাইট ক্রিয়েট করবেন।